যেও না বেতাল, বেতাল দাঁড়াও, দাঁড়াও বেতাল, যেও না বেতাল, বেতাল দাঁড়াও। বেতাল সঠিক উত্তর পেয়ে রাজার কাঁধ থেকে নেমে সোজা শ্মশানে গিয়ে সেই গাছে গিয়ে উঠে পড়ল। বিক্রমাদিত্য ফের তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে করে চাপিয়ে চলতে লাগলেন। আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদিত বিক্রম বেতালের প্রথম পর্ব। শ্রোতাদের বোঝার সুবিধার্থে আমরা গল্পটিকে কিছুটা সংক্ষিপ্ত করেছি। এখন শুরু হচ্ছে বিক্রম বেতালের প্রথম পর্ব। উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে এক রাজা ছিলেন। তার ছিল 4 রানী ও 6 পুত্র। রাজপুত্ররা সবাই বিদ্বান ও বুদ্ধিমান ছিলেন। গন্ধর্ব সেন মারা গেলে তার প্রথম পুত্র শম্ভু সিংহাসনে বসেন। রাজার ছোট ছেলে বিক্রমাদিত্য লেখাপড়ায়, নীতিজ্ঞানে ও শাস্ত্রে পারদর্শী ছিলেন। তিনি বড় ভাই শঙ্কুকে হত্যা করে নিজেই রাজা হলেন। ধীরে ধীরে গোটা জম্বুদ্বীপের রাজা হয়ে নিজের নাম চারিদিকে ছড়িয়ে দিলেন। একদিন রাজা বিক্রমাদিত্য মনে মনে ভাবলেন, ঈশ্বর তাকে প্রজাদের ভালো মন্দ দেখার ভার দিয়েছেন, কিন্তু তিনি তাদের প্রতি কোনো নজরই দিচ্ছেন না। মন্ত্রীদের উপর রাজ্যের ভার দিয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছে। মন্ত্রীরা তার প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তা তো সে জানে না। তাই তার কর্তব্য প্রজাদের সুখ সুবিধে দেখা ও তাদের সঙ্গে মন্ত্রীরা কেমন ব্যবহার করছে তা জানা। এইসব ভেবে রাজা বিক্রমাদিত্য তার ভাই ভর্তৃহরির হাতে রাজত্বের ভার দিয়ে সন্ন্যাসীর বেশ ধরে দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন। সেই সময় উজ্জয়িনী নগরে এক গরিব ব্রাহ্মণ কঠোর তপস্যা করছিলেন। দেবতারা তপস্যার ফলস্বরূপ তাকে একটি অমর ফল উপহার দেন। কিন্তু দরিদ্র ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মনে করেন যে সেই অমর ফলটি খেয়ে অমর হয়ে তাদের কি লাভ হবে, তার থেকে মৃত্যুই অনেক ভালো। তৎক্ষণাৎ তারা ফলটি রাজা ভর্তৃহরির কাছে নিয়ে যান। রাজা সেই ফলটি দেখে অত্যন্ত খুশি হয় এবং ব্রাহ্মণকে কয়েকশো মুদ্রা দিয়ে বিদায় দেন। এরপর ওই ফলটি রাজা রানীকে দেয়, কিন্তু ঘটনাক্রমে সেই ফলটি ফেরত আসে পুনরায় রাজার কাছে। রাজা ওই ফলটি দেখে বিস্মিত হয়ে যায়। সে তৎক্ষণাৎ রানীর কাছে যায়। রাজা মূল কথা জানার জন্যে রানীর মহলে গিয়ে রানীকে বলে রানী সেই ফলটি খেয়েছে কিনা। রানী বললেন সে ফল তো তিনি খেয়ে ফেলেছেন। মিথ্যে কথা শুনে রাজা খুব রেগে গেলেন এবং ফলটি তৎক্ষণাৎ তিনি দেখালেন। রানী আর কিছু বলতে পারলেন না, চুপটি করে রইলেন। আসলে রানী তার প্রিয়তমাকে সেই ফলটি দিয়েছিলেন। তা ঘটনাক্রমে পুনরায় সেই ফলটি রাজার কাছে পৌঁছয়। রাজা ভর্তৃহরি রানীমহল থেকে বেরিয়ে এসে অমর ফলটি নিজেই খেলেন ও রাজবেশ ছেড়ে বনে গিয়ে তপস্যায় বসলেন। ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে উজ্জয়িনী নগরে এখন কেউই এই মুহূর্তে রাজা নেই। বিক্রমাদিত্য এই খবর পেয়ে তৎক্ষণাৎ নিজের রাজ্যে ফিরে এলেন। কিন্তু তিনি মাঝরাতে নগরে প্রবেশ করতে গেলে নগর রক্ষক যক্ষ এসে রুখে দাঁড়ায় তাকে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, এই যক্ষ ছিল দেবতাদেরই প্রেরিত এক যক্ষ, যে নগর রক্ষণাবেক্ষণ করত। যক্ষ বলল, কে তুই? কোথায় যাচ্ছিস? তোর নাম কি? সেই কথা শুনে বিক্রমাদিত্য বলল, আমি এই নগরীর রাজা বিক্রমাদিত্য। যক্ষ তার কথা শুনে বলল, রাজা, তুমি যদি আমাকে যুদ্ধে পরাজিত করতে পারো তাহলেই তোমাকে আমি বিক্রমাদিত্য বলে মেনে নেব। তাহলে তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারবে। তখন রাজা বিক্রমাদিত্যের সঙ্গে যক্ষের যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে রাজা বিক্রমাদিত্য জয়লাভ করে। তখন যক্ষ বলে, ও, আসলে তুমিই হলে সেই রাজা বিক্রমাদিত্য।
যে কিনা আমাকে যুদ্ধে পরাজিত করেছ? এবার রাজা বিক্রমাদিত্য অবাধে প্রবেশ করলেন নগরীতে, কিন্তু যাওয়ার আগে যক্ষ তাকে একটি ঘটনা বলে যায়। আর যেই ঘটনাটি ওই রাজা বিক্রমাদিত্যের সঙ্গেই সম্পর্কিত। সেই ঘটনার সারমর্ম হল এই, যে রাজা বিক্রমাদিত্য এবং রাজা চন্দ্রভানু আরেক সাধু তিনজনেই এক নগরে, এক নক্ষত্রে ও এক লগ্নেই জন্মগ্রহণ করেছিলেন। আর ওই সাধু চন্দ্রভানুকে হত্যা করে তাকে বেতাল করে শ্মশানের কাছে এক শিরীষ গাছে ঝুলিয়ে রেখেছে। সাধু এখন রাজা বিক্রমাদিত্যকে মারতে চায়, আর তাকে মারতে পারলেই সাধুর কার্যসিদ্ধি হবে এবং সাধু আরো শক্তিশালী হয়ে উঠবে। আর যদি এই সাধুর হাত থেকে রাজা বিক্রমাদিত্য রেহাই পায়, তাহলে রাজা বহুদিন বিনা বাধায় রাজত্ব করতে পারবেন। এই কথা শুনে রাজা বিক্রমাদিত্য মনে মনে একটু ভীত হয়ে নানা কথা চিন্তা করতে করতে রাজপ্রাসাদে গেলেন। পরদিন সকালে রাজসভায় গিয়ে সিংহাসনে বসলেন। সভাসদ প্রজারা সবাই এতদিন পরে রাজাকে দেখে খুব আনন্দ পেল। রাজা বিক্রমাদিত্য মনের সুখে রাজ্য শাসন ও প্রজা পালন করতে লাগলেন। কিন্তু হঠাৎ একদিন শান্তশীল নামে এক সন্ন্যাসী রাজসভায় এলেন। রাজাকে আশীর্বাদ করে একটি ফল দিলেন। রাজার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে একসময় তিনি চলে গেলেন। সন্ন্যাসী চলে যাবার পর রাজা মনে মনে ভাবলেন, যক্ষ যে সাধুর কথা বলেছিল, এই সেই সাধু নয় তো? তাহলে তো ফলটি খাওয়া উচিত হবে না। এই ভেবে রাজা ফলটি কোষাধ্যক্ষের হাতে দিয়ে বললেন, এটি রেখে দাও। সন্ন্যাসী রোজই রাজাকে আশীর্বাদ করে এবং তার সাথে সাথে একটি ফলও উপহার দেয়। রাজাও ফলগুলো কোষাধ্যক্ষের হাতে তুলে দিতেন। একদিন সন্ন্যাসীর হাত থেকে ফলটি নিতে গিয়ে রাজার হাত থেকে ফলটি মাটিতে পড়ে ফেটে যায়, আর তা থেকে একটা অপূর্ব রত্ন বের হয়। রাজা ওই রত্নটি দেখে অবাক হয়ে গেলেন। তখন সন্ন্যাসী বলেন, শুধুমাত্র এই ফলটির মধ্যে যে রত্ন আছে তা নয়, আপনাকে এতদিন যত ফল দিয়েছি সবগুলোর মধ্যেই একটি করে এমন রত্ন ছিল। এই কথা শুনে রাজা কোষাধ্যক্ষকে ডেকে এনে অন্য ফলগুলো আনতে বললেন। তারপর সব ফল ভেঙে একটি করে রত্ন পেলেন। অনেকগুলো দামি রত্ন পেয়ে রাজা বিক্রমাদিত্য খুব খুশি হলেন। রাজা বললেন, প্রভু, আপনি আমাকে এত রত্ন দিলেন, কিন্তু একদিনও আমার গৃহে খেলেন না। এতে আমি খুবই লজ্জিত। প্রভু, আপনার যদি আমাকে দিয়ে কোনো উপকার হয় তাহলে আমাকে বলুন, আমি প্রাণ দিয়ে তা রক্ষা করব। সন্ন্যাসী বললেন, মহারাজ, গোদাবরীর তীরে শ্মশানে মন্ত্রসিদ্ধ করব বলে ঠিক করেছি। এটা করতে পারলে আমার অনেক ক্ষমতা লাভ হবে। আমার ইচ্ছে আপনি একদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার কাছে থাকবেন। আপনি কাছে থাকলেই আমার মন্ত্র সিদ্ধ হবে। রাজা বললেন, বলুন প্রভু, কবে যেতে হবে? আমি সেই দিনই যাব। সন্ন্যাসী বললেন, আপনি আগামী ভাদ্রকৃষ্ণা চতুর্দশীতে সন্ধ্যাবেলায় একা আমার কাছে যাবেন, তাহলেই আমার মন্ত্র সিদ্ধ হবে। রাজা বললেন, হে যোগীশ্বর, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ঠিক সময়ে আপনার আশ্রমে পৌঁছে যাব। এর থেকেই শুরু হলো গল্পের নতুন মোড়। আসলে ওই সাধুই ছিল সেই সাধু যার কথা চক্ষ বলেছিল। অর্থাৎ ওই সাধুই রাজার সব থেকে বড় শত্রু। যদিও রাজা প্রথমে ভেবেছিল এই সাধুটি রাজার মিত্র, কিন্তু তিনি ভাবতেও পারেননি ওই সাধুটি তার জীবনের সবচেয়ে বড় শত্রু, যে কিনা তাকে মারতে চায়। সন্ন্যাসী কৃষ্ণা চতুর্দশীর দিন শ্মশানে ধ্যানে বসলেন। রাজা বিক্রমাদিত্য ঠিক সময়ে সন্ন্যাসীর কাছে গিয়ে হাজির হলেন। দেখলেন
ভূত প্রেত পিশাচ শঙ্কিনী ডাকিনীরা সব সন্ন্যাসীর কাছে নৃত্য করছে। সন্ন্যাসী যোগাসনে বসে দুই হাতে দুটো মাথার খুলি নিয়ে বাজাচ্ছেন। রাজা বিক্রমাদিত্য কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মোটেই ভয় পেলেন না, বরং হাত জোড় করেই পড়লেন, প্রভু, আমি এসেছি, এবার আপনি আদেশ করুন। সন্ন্যাসী বললেন, এখান থেকে 2 ক্রোশ দূরে দক্ষিণে একটা শ্মশান আছে। সেখানে একটা শিরীষ গাছে একটা মড়া ঝুলছে। ওই মড়াটি আমার কাছে তোমাকে নিয়ে আসতে হবে। রাজাকে এই আদেশ দিয়ে সন্ন্যাসী ফের যোগাসনে বসলেন। খুটখুটি অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে, ভূত প্রেতরা সব চিৎকার করছে। এই রকম পরিবেশেও রাজা ভয় পেলেন না। তিনি ঠিক শ্মশানে গিয়ে পৌঁছলেন। সে কি ভয়ঙ্কর শ্মশান! ভূতেরা সব জীবন্ত মানুষ ধরে খাচ্ছে, ডাকিনীরা শিশুগুলোকে চিবিয়ে খাচ্ছে। শিরীষ গাছের শিকড় থেকে পাতা ডাল পর্যন্ত চলছে, আর চারিদিক থেকে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ। বিক্রমাদিত্য শিরীষ গাছের কাছে গিয়ে দেখেন একটা মড়া দড়ি বেঁধে গাছে ঝুলানো আছে। তার মাথাটা নিচের দিকে ঝুলছে আর পা দুটো আকাশের দিকে। এই সবটাকে দেখে রাজা বুঝতে পারলেন যক্ষ যে রাজা চন্দ্রভানুর কথা বলেছিল এটা তারই সব। রাজা গাছে উঠে কোমর থেকে একটা তলোয়ার বের করে সবের পায়ের দড়ি কেটে সবটাকে নিচে নামালেন। সবটা নিচে পড়েই চিৎকার করে কাঁদতে লাগলো। রাজা এই দৃশ্য দেখে অবাক হয়ে তাড়াতাড়ি গাছ থেকে নেমে এসে জিজ্ঞেস করলেন ওই সবটাকে, কে তুমি? তোমার এমন অবস্থা কি করে হলো? এই কথা শুনে সবটা খিলখিল করে হাসতে হাসতে আবার সুরসুর করে গাছে উঠে আগের মতো ঝুলে রইল। বিক্রমাদিত্য আবার গাছে উঠে দড়ি কেটে সবটাকে নিচে নামিয়ে বললেন, কি করে তোমার এমন হলো? সবটা কোনো উত্তরই দিল না। তখন তিনি নিজের গায়ের চাদরে সবটাকে জড়িয়ে কাঁধে তুলে নিয়ে চললেন সন্ন্যাসীর কাছে। সবে পা বাড়িয়েছে এমন সময় সবটা বলে উঠল, মানে বেতাল বলে উঠল, তুমি কে হে বীর পুরুষ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বিক্রমাদিত্য বললেন, আমি রাজা বিক্রমাদিত্য শান্তশীল নামে এক সন্ন্যাসীর আদেশ মতো তোমাকে তার আশ্রমে নিয়ে যাচ্ছি। বেতাল বলল, মহারাজ, মূর্খরা বোকারা আর কৌড়েরা সব মুখ বন্ধ করে পথ চলে, আর যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা নানা রকম ভালো কাজ করতে করতেও ভালো কথা বলতে বলতে রাস্তা পার হয়। এবার আমি তোমাকে কয়েকটা গল্প বলবো, আর প্রত্যেক গল্প শেষ করে একটা করে প্রশ্ন করব, আর যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার কাছে ফিরে যাব, আর যদি জেনেও ভুল উত্তর দাও তাহলে তোমাকে তখনই মরতে হবে। রাজা বিক্রমাদিত্য বললেন, তাই হবে। এই বলে রাজা মোড়াকে কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে এগোতে লাগলেন, আর বেতাল তার গল্প বলতে শুরু করল। বহুকাল পূর্বে চম্পানগরে চন্দ্রবীর নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সুলোচনা, আর রাজকন্যার নাম ছিল ত্রিভুবন সুন্দরী। রাজকন্যা বড় হলে মেয়ের জন্যে রাজা পাত্রের সন্ধান করতে লাগলেন।
তাছাড়া ত্রিভুবন সুন্দরীর রূপ ও গুণের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। নানা দেশের রাজারা তাদের ছবি পাঠাতে লাগলেন। রাজা সেই ছবিগুলো রাজকন্যার কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু রাজকন্যার একজনকেও পছন্দ হলো না। রাজা চন্দ্রবীর কোনো উপায় না দেখে স্বয়ম্বর সভার কথা বললেন, কিন্তু রাজকন্যা রাজি হলো না। সে বলল স্বয়ম্বরের দরকার নেই, যে পুরুষ বিদ্যা বুদ্ধি ও শক্তিতে শ্রেষ্ঠ সে তাকেই বিয়ে করবে। বেশ কিছুদিন পর দূর দেশ থেকে 4 জন যুবক রাজপুরীতে এলো। রাজা ওদের নিজেদের গুণের পরিচয় দিতে বললেন। প্রথম যুবকটি বলল, মহারাজ, আমার বিশেষ গুণ হচ্ছে আমি প্রতিদিন একটা কারুকার্য করা কাপড় বুনি। সে কাপড়টা বিক্রি করে 5টা রত্ন পাই। একটা রত্ন ব্রাহ্মণকে দিই, একটা দেবতাকে দিই, আরেকটা নিজের গায়ে পরি, আরেকটা যত্ন করে রেখে দিই। যে আমার স্ত্রী হবে সেটা তার জন্যে, আর শেষেরটা খরচ করে দিন চালাই। এই গুণ আর কারো আছে কিনা সন্দেহ। দ্বিতীয় যুবকটি বলল, মহারাজ, আমি সমস্ত পশু পাখির ভাষা জানি। আমার মতো গুণ আর কারো আছে কিনা সন্দেহ। তৃতীয় যুবকটি বলল, মহারাজ, আমি হচ্ছি শাস্ত্রজ্ঞ পণ্ডিত। আমার মতো পণ্ডিত আর কেউ নেই। আমি সমস্ত শাস্ত্র জানি। চতুর্থ যুবকটি বলল, মহারাজ, আমার একটি বিশেষ গুণ হচ্ছে আমি শব্দভেদী বাণ মারতে পারি। এমন গুণের পুরুষ আর কি হতে পারে? 4 জন যুবকের গুণের কথা শুনে রাজা চন্দ্রবীর অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, পাত্র হিসেবে 4 জনই তার মেয়ে ত্রিভুবন সুন্দরীর জন্য উপযুক্ত। এদের মধ্যে একজনকে বেছে রাজকন্যাকে বিয়ে দিতে হবে। রাজা মেয়েকে দিয়ে 4 যুবকের গুণের কথা বললেন। সব শুনে ত্রিভুবন সুন্দরী খুব লজ্জা পেল, কোনো কথা বলল না। এই গল্প বলে বেতাল বলল, মহারাজ, যুক্তি দিয়ে বলো তো, কে ত্রিভুবন সুন্দরীর স্বামী হবার যোগ্য? যে কাপড় বুনে বিক্রি করে সে জাতি শূদ্র, আর যে পশু পাখিদের ভাষা জানে সে হচ্ছে বৈশ্য, যে শাস্ত্র জানে সে ব্রাহ্মণ, যে যুবকটি শব্দভেদী বাণ মারতে শিখেছে সে রাজার ছেলে। শাস্ত্র ও যুক্তি দিয়ে বিচার করলে চতুর্থ যুবকটি রাজকন্যার উপযুক্ত পাত্র। সাধু সাধু রাজা বিক্রমাদিত্য সাধু, কিন্তু আমার তো শর্ত জানাই। এই যে কথা বললে, আমি এবার চললুম। রাজা বিক্রমাদিত্য, তুমি কথা বললে, আমি চলে যাব। এই যে চললুম, চললুম মহারাজ, চললুম। যেও না বেতাল, বেতাল দাঁড়াও, দাঁড়াও বেতাল, যেও না বেতাল, বেতাল দাঁড়াও। বেতাল সঠিক উত্তর পেয়ে রাজার কাঁধ থেকে নেমে সোজা শ্মশানে গিয়ে সেই গাছে গিয়ে উঠে পড়ল। বিক্রমাদিত্য ফের তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে করে চাপিয়ে চলতে লাগলেন।